আসসালামু আলাইকুম। আজকে দুটো ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে উত্তেজনা। আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বিলেতে চিকিৎসা নিতে যাওয়া সরকারি খরচে। দুটোই খুব দরকারি খবর। তো আমরা জানি বাংলাদেশ স্বাধীন হবার আগেই ভারত সরকার এবং তাদের সেনাবাহিনী, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সদস্যরা মনে করতেন যে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানানো একটা লৌকিকতা মাত্র। আসলে পূর্ব পাকিস্তান এখন ভারতের করতলগত। ভারত এটা দখল করেছে। সে 1971 সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশ স্বাধীন হবার দুই একদিনের ভেতরেই বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা জেনুইন মুক্তিযোদ্ধা, যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন পাকিস্তান সৈন্যদের বিরুদ্ধে, সেই ধরনের একজন মুক্তিযোদ্ধা হচ্ছেন আমার বন্ধু, যিনি পরে মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছিলেন। তার ডাক নাম হচ্ছে শাহজাদা গোলাম হেলাল খান মোর্শেদ, সিরাজগঞ্জের। সে আমাকে বলেছিল স্বাধীনতার 2-3 দিন পরেই যে ঢাকা ক্যান্টনমেন্টে কয়েকজন ভারতীয় অফিসার, যারা তখন ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, মদ টদকে মাতাল অবস্থায় বলেছিল, নাও উই হ্যাভ কনকোয়ার্ড ইস্ট পাকিস্তান, নাও ইস্ট পাকিস্তান বিলংস টু ইন্ডিয়া। বাংলাদেশ বলে কিছু আছে এটা ভুলে যাও। বাংলাদেশ ইজ ভার্চুয়ালি অ্যান ইন্ডিয়ান অকুপাইড টেরিটরি, আমরা এটা ছেড়ে যাব না। যাই হোক, পরে ইন্দিরা গান্ধীর বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ দখল করে রাখলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের দুর্নাম হবে এবং বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হয়েছে, এটার চাইতে যে প্রচারটা প্রকট হয়ে দাঁড়াবে সেটা হবে ভারত পাকিস্তান আক্রমণ করে পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছে। সেজন্য শেখ মুজিবের অনুরোধে না, ইন্দিরা গান্ধী লেখাপড়া জানতেন, তার পরামর্শ যারা দিতেন তারাও লেখাপড়া জানতেন, তারা তাকে বুঝিয়েছেন যে পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ, এখানে ভারত আধিপত্য স্থাপন করে প্রত্যক্ষভাবে থাকলে ভারতের বদনাম হবে। কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিক করে রেখেছিলেন যে নামে মাত্র বাংলাদেশ স্বাধীন থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা হবে একটা ভারতের করদ রাজ্য। সিকিমের যে অবস্থা ছিল, ঠিক সিকিমের মতো দখল করা হবে না, তবে এটা একটা তাদের করদ রাজ্য হিসাবে থাকবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি থাকলেও, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থাকলেও সেগুলো কেবল নাম কেউ আসতে। এই জন্য আমরা বারবার দেখেছি জিয়াউর রহমান আসার পরে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ সরকার ফিরে দাঁড়ালো যে আমরা এখন স্বাধীন দেশ, সেটা ভারতীয় সরকারের মনোপুত হয়নি। তারা সুযোগ পেলেই আমাদের সীমান্তে গুলি করে, নিরীহ মানুষদের হত্যা করে। ফেলানি হত্যা তার একটা প্রমাণ, একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো প্রমাণ। এর আগেও তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তখন বিডিআর ছিল, বিডিআর এর সঙ্গে অযথায় যুদ্ধে জড়িয়ে পড়ত। মেজর জেনারেল ফজলুর রহমান, যিনি তখন বিডিআর এর কমান্ডিং অফিসার ছিলেন, নাকি আমি তথ্য একটু ভুল হতে পারে, তিনি বিডিআর এর ডাইরেক্টর ছিলেন, মেজর জেনারেল, সরি, তিনি তখন ভারতের বিএসএফ এর অনুপ্রবেশের বিরুদ্ধে বিডিআর এর মাধ্যমে যেভাবে ভারতীয় বিএসএফ কে শিক্ষা দিয়েছিলেন, সেটা একটা গর্বের বিষয়। তারা বাংলাদেশের ভেতরে ঢুকে হত্যাকাণ্ড চালাচ্ছিল, সেখানে বিডিআর রুখে দাঁড়ায় এবং সেই দুটা যুদ্ধে তারা বিএসএফ কে চরমভাবে পরাজিত করে। এরপরেও বিএসএফ
বিডিআর এর সঙ্গে বা বিজিবির সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত না হলেও তারা সুযোগ পেলেই বাংলাদেশে গোলাগুলি করে। এবং 2009 সালের যে বিডিআর ম্যাসাকার, সেটা আর এখন বলার অপেক্ষা রাখে না। ভারত সরকার ওই বিএসএফ এর প্রতি যে মেজর জেনারেল ফজলুর রহমান যে দাঁত ভাঙা উত্তর দিয়েছিলেন, তার প্রতিশোধ গ্রহণ করে তারা বিডিআর এ বাংলাদেশ আর্মির 57 জন অফিসারকে হত্যা করে, একজন মেজর জেনারেল সহ। এরপরেও বাংলাদেশ সীমান্তে গোলাগুলি করা, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা, এটা তাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। তবে 18ই মে গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে যে ঘটনা ঘটল, সেটা আমাদের জন্য আরেকটা নতুন গৌরবের দ্বার খুলে দিল। প্রথমবারের মতোই বলা যায়, বাংলাদেশের বিজিবি বিডিআর যখন বাংলাদেশ সীমান্তে গুলি করা শুরু করে, তারাও প্রত্যুত্তরে গুলি চালায়। এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ ভারতের কাছে আত্মসমর্পণ করার জন্য আদৌ প্রস্তুত নয়। বাংলাদেশ স্বাধীন দেশ এবং তারা ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে। বিএনপির সাংসদ ফজলুর রহমান, যিনি মূলত একজন আওয়ামী লীগার, মুজিববাদী, ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, আমি কথা পেঁচিয়ে বলি না, সোজা ভাষায় বলি, তিনি একজন আওয়ামী ভক্ত, মুজিব ভক্ত। উনি মুজিব বাহিনীর সদস্য হিসাবে নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে খুব অপপ্রচার করেন। তিনি কদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটা ভুললে চলবে না, বাংলাদেশের চারিদিকে ভারত, তার মানে ভারতের কথা মতো আমাদের চলতে হবে, ভয় পেতে হবে। আমি বোধহয় না, নিশ্চিতভাবে আমি সর্বপ্রথম ইউটিউবার এবং বিশ্লেষক যে বলেছে ভারত বাংলাদেশ আক্রমণ করলে সামরিক বাহিনী দিয়ে ভারত পরাজিত হবে, পরাজিত হবে। যেটা অনেকে বলতে পারেন আমার একটা বাগাড়ম্বর। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, মিলিটারি হিস্ট্রি, মিলিটারি সায়েন্স, স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করেছি এবং পড়িয়েছি, নাম করা জায়গায় পড়িয়েছি, আমেরিকাতে সামরিক অফিসারদের পড়িয়েছি। আমি মনে করি বাংলাদেশের 10 ডিভিশন সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের নৌ ও বিমান বাহিনীর বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করলে, বাংলাদেশ আক্রমণ করতে আসলে ভারত ভীষণভাবে মার খাবে, পরাজিত হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এরা ওদেরকে পরাজিত করবে। এবং এমনও হতে পারে যে ভারতের কিছু অংশ আমরা দখল করে নিলেও নিতে পারি। আমাদের 10 ডিভিশন সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে হলে ভারতকে কমপক্ষে 20 ডিভিশন সৈন্য মোতায়েন করতে হবে। তার মানে পাকিস্তান এবং চীনের বর্ডার থেকে অর্ধেক সৈন্য নিয়ে আসতে হবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। কাশ্মীরের 7 লক্ষ সৈন্য আছে ভারতের, সেখান থেকে সৈন্য আনতে হবে বাংলাদেশকে শায়েস্তা করার জন্য। পারবে না, ভারত পারবে না, ভারত আমাদের সঙ্গে যুদ্ধে জিততে পারবে না। এই যে মনোবল বাংলাদেশের বিজিবি প্রথম দেখালো, এবং এটা কার নেতৃত্বে ঘটনাটা ঘটলো, যারা সালাউদ্দিন সাহেবকে সারাক্ষণ শিলং সালাউদ্দিন, র সালাউদ্দিন ইত্যাদি বলে অযথা গালাগাল করেন। এসব কথা বলার জন্য সালাউদ্দিন আমাকে কোনো পয়সা দেননি, আমি কোনো বিএনপির দালালিও করছি না। তবে সালাউদ্দিন সাহেব এখন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী, বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটা প্যারামিলিটারি বর্ডার ফোর্স। এই বিজিবি যে পাল্টা গুলি করলো ভারতের বিএসএফ এর বিরুদ্ধে, এই কৃতিত্বের সিংহভাগ যায় সালাউদ্দিন সাহেবের কাছে। এবং বিজিবি যে সাহসী অফিসার এবং সৈন্যরা ভারতকে রুখে দেয়, ভারতের বিরুদ্ধে গুলি বর্ষণ করে, এটা একটা খুবই গৌরবের ব্যাপার। এই গৌরবের জন্য আমি গর্বিত, বাংলাদেশ গর্বিত, এবং এর ডিউ ক্রেডিট যাওয়া উচিত সালাউদ্দিন সাহেবের কাছে এবং বিজিবির কাছে এবং আমাদের সাহসী সৈন্যদের কাছে। তারা একটা নতুন অধ্যায় সূচনা করেছেন। বিএসএফ এর হামলার বিরুদ্ধে বিজিবি প্রত্যুত্তর দিয়েছে। মেজর জেনারেল ফজলুর রহমানের সেই
ঘটনার পরে ভারতের বিএসএফ এর বহু সৈন্য এখানে হতাহত হয়, তারা মৃতদেহ রেখে পালিয়ে যায় রাতের আধারে। সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে যদি ভারত আমাদের প্রতি রক্তচক্ষু নিক্ষেপ করে এবং আক্রমণ করার দুঃসাহস দেখায়। আমি বিজিবির সদস্যবৃন্দ এবং সালাউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই এই ঘটনা ঘটানোর জন্য। যাদের অ্যালার্জি আছে, সালাউদ্দিন অ্যালার্জি আছে, তারা মনে কষ্ট পেলেন বলে আমি দুঃখিত নই। আমি তাদের দুর্বুদ্ধিতার জন্য আমি তাদেরকে করুণা করি। এটা একটা ভালো খবর বাংলাদেশের। একটা দুঃসংবাদও আছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কট্টর আওয়ামী লীগার, এমন কট্টর আওয়ামী লীগার যিনি হাসিনা যখন তাকে প্রেসিডেন্ট বানালেন তখন তিনি বললেন, আমার কি দুর্ভাগ্য, এখন আর আমি প্রতিদিন বা যখন তখন শেখ হাসিনাকে কদমবুসি করতে পারি না। আমার খুব মনে কষ্ট যে আমি হাসিনাকে পা ছুঁয়ে সালাম করতে পারি না। এগুলো গণমাধ্যমে এসছে, আমি কোনো বানিয়ে কথা বলছি না। সেই ব্যক্তি ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, মানে যার সাহস এইটুকু, তাকে বানানো হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা। মানে তিনি হতে পারতেন বাংলাদেশের প্রেসিডেন্ট নেপোলিয়নের তরবারি নিয়ে, যিনি একটা বিপ্লবোত্তর সরকার গঠন করতে পারতেন। সেই ভীরু মার্কিন দালাল ডক্টর ইউনূসের সাহস হলো না নিজে ক্ষমতা নিতে। তিনি হাসিনার নির্বাচিত, হাসিনার মনোনীত শাহাবুদ্দিন চুপ্পুর কাছে সালাম দিয়ে তিনি তার প্রধান উপদেষ্টা হলেন, যাকে সরানো উচিত ছিল 2024 সালের 5ই অগাস্ট। সে ঘটনা ঘটেনি এবং ডক্টর ইউনূস শাহাবুদ্দিনের উপদেষ্টা হবার আগেই জামাতে ইসলামের শফিকুর রহমান সহ সবাই গণভবনে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করেন, মাগরিবের নামাজ পড়েন একসাথে। 24শে অগাস্ট 2024, এগুলো ইতিহাসের ঘটনা। যাই হোক, সেই শাহাবুদ্দিন চুপ্পু চিকিৎসার জন্য লন্ডনে গেলেন। 22 জন সফর সঙ্গী নিয়ে, স্ত্রী, পুত্র, ভাই, ভাতিজা, মামা, ভাগনা, কিছু সিকিউরিটির লোকজন, সবাই গেলেন। তারা লন্ডনের সবচেয়ে দামি হোটেলে থাকলেন, অনেক শপিং করলেন, এমনকি হ্যারডস, পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল দোকান, হ্যারডসে ঢুকলে আমার ভয় লাগে। আমি বিদেশি মুদ্রায় আয় করি, সঞ্চয় করেছি, আমারও হ্যারডসে গিয়ে জিনিস কেনার কোনো রুচি হয় না। 3 টাকার জিনিস 300 টাকা দিয়ে কিনতে হবে। সেখানে গিয়েও শাহাবুদ্দিন চুপ্পু বাজার করেছেন, 22 জন সহযোগী নিয়ে গেছেন। এখন অনেকে বলতে পারেন যে আব্দুল হামিদ্দাই বলে থাকি আমি, হামিদ্দা, ওই জোকার হামিদ্দা, অর্ধশিক্ষিত হামিদ্দা, যে প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের, সে নাকি 150-200 লোক নিয়ে যেত, পুরা বিমান ভর্তি করে যেত তার চোখ দেখানোর জন্য। একবার সিঙ্গাপুর, একবার লন্ডন, বহুবার গেছে। ওই নরাধমদের কোনো বিচার হয়নি। নরাধম হামিদ্দাকে জেলে, আমি যদি ক্ষমতায় থাকতাম তাকে জেলখানার ফ্লোরে শুইয়ে রাখতাম অপকর্মের জন্য, এই হাওড়ের ভিতর দিয়ে রাস্তা বানানোর জন্য, বন্যা বাংলাদেশে যার ফলে বন্যা হয় অঞ্চলে। ওই হামিদ্দার উত্তরসূরি হচ্ছে চুপ্পু। হামিদ্দা যা করেছে তার চেয়ে একটু কম করেছে। হামিদ্দা 150 লোক নিয়ে যেত, এ 22 জন নিয়ে গেছে। তবে এই 22 জন নিয়ে চিকিৎসা করা, এই ট্র্যাডিশন বন্ধ করতে হবে। আমি আপনাদের বলছি, আপনারা কি মনে করেন? আমি মনে করি কোন গণতান্ত্রিক সভ্য দেশে, ভদ্রলোকের দেশে, সভ্য দেশে কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী ভিআইপি বলে কোনো জিনিস থাকবে না। তাদের বিদেশে সরকারি টাকায় চিকিৎসা করার কথা কল্পনাও করতে পারে না কোন সভ্য দেশের নাগরিক। আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই চিকিৎসা করে মারা যান, তবে সেটাই তাদের ভাগ্য বা দুর্ভাগ্য যে তারা বাংলাদেশের মানুষ। পয়সা থাকলে তারা বিলাতে যান, আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, আমার কোনো আপত্তি নেই। সরকারি টাকায়
আমার আপনার টাকায়, ট্যাক্স পেয়ারের টাকায় তারা বিমান ভর্তি করে লোক নিয়ে গিয়ে বিদেশে চিকিৎসা করবেন। এইটার সূচনা করেন শেখ মুজিবুর রহমান। গল ব্লাডার অপারেশন করলো লন্ডনে, পরিবার পরিজন দলীয় লোকজন নিয়ে গিয়ে। তারপরে গল ব্লাডার অপারেশনের পরে আবার কি করলো, সুইজারল্যান্ডে গিয়ে কয়দিন উনি বিশ্রাম নিলেন সরকারি টাকায়। এই যে খারাপ নিদর্শন সৃষ্টি করলেন শেখ মুজিবুর রহমান, সেটাই চলে আসছে গত 52-53 বছর, 54 বছর। এটা বন্ধ করতে হবে। কোন প্রেসিডেন্ট মানে এইভাবে বিদেশে গিয়ে বাংলাদেশি ট্যাক্স পেয়ারের টাকায় চিকিৎসা করতে পারবে না। এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ছাড়া কোন মন্ত্রী, কোন জেনারেল, কোন আইজি, কোন ডিআইজি, কোন এসপি, কোন ডিসি, কোন সরকারি গাড়ি পেট্রোল এবং ড্রাইভার পাবে না। এটা নিশ্চিত করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে যদি বাংলাদেশ হয় বিএনপি সরকারের নীতি, আমি তারেক রহমানকে অনুরোধ করছি, এই দুর্নীতি যেটা শাহাবুদ্দিন চুপ্পু করলেন তার কিন্তু দায় পড়ে আপনার ঘাড়ে। আপনি চিফ এক্সিকিউটিভ, আপনি প্রধানমন্ত্রী, আপনার হাত দিয়ে এই আদেশটা গেছে, কিভাবে গেল সেটাই আপনার কাছে আমার জিজ্ঞাসা। অনেকে বলে আমি বিএনপির দালাল, আমি জিয়াউর রহমানের দালাল, আমি বাংলাদেশের দালাল, কোন দলের দালালি করি না, কারো কাছে এক পয়সা নেই নাই, নেবও না। সুতরাং আমার যা স্পষ্ট কথা, উচিত কথা আমি বলি, আপনার কারো ভালো লাগলে লাগবে, না লাগলে লাগবে না, তবে আমি নিন্দা করি। এটাই যেন শেষ উদাহরণ হয়ে থাকে। তারেক রহমান সাহেব, আপনারও যদি কোনোদিন চিকিৎসার দরকার হয়, আপনি যদি বিদেশে যান চিকিৎসা নিতে, আমি একইভাবে আপনার ওই কাজের নিন্দা করব। যে কোনো মন্ত্রী কেউ যদি বিদেশে সরকারি টাকায় চিকিৎসা নিতে যায়, আমি তার নিন্দা করব। এতে কারো ভালো লাগুক বা না লাগুক আমার কিছু যায় আসে না। আপনারা যদি আমার কথার সঙ্গে সহমত পোষণ করেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনারা কি চান সরকারি টাকায় কারো চিকিৎসা হোক? সব মানুষ সমান। একজন সাধারণ রিক্সাওয়ালা, একজন গার্মেন্টস শ্রমিক, তাদেরকে যদি সরকারি পয়সায় বিদেশে পাঠানোর মতো বাংলাদেশের সঙ্গতি থাকে, ফিল ফ্রি, তাহলে করেন। সব লোককে যদি আপনি সুবিধা দিতে না পারেন, তাহলে সব মানুষের সমতা আসছে না। গণতন্ত্র মানে সবার সমান অধিকার, সবার সমান মর্যাদা, রাষ্ট্রের চোখে সবাই সমান। প্রেসিডেন্টের জীবন যেমন খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান, তেমনি একজন গার্মেন্ট ফ্যাক্টরির ওয়ার্কার বা একজন সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক, সাধারণ একজন রিক্সাওয়ালা, তার জীবনেরও একই দাম। শাহাবুদ্দিন চুপ্পু মারা গেলে দেশের কোনো ক্ষতি হবে না। একজন গার্মেন্ট শ্রমিক বা একজন রিক্সাওয়ালা মারা গেলে তার পরিবার না খেয়ে থাকবে। তাহলে কার জীবনটা বেশি মূল্যবান? এ কথা মনে রেখেই আমাদের চলতে হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং অপ্রিয় সত্য কথা বলছি, এর জন্য কেউ আমার বিরুদ্ধে রাগান্বিত হলে আমার করণীয় কিছু নেই, আমি কিছু করতে পারবো না। তবে যাদের ভালো লাগে আমার কথা, তা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি এরপরে বাংলাদেশের আরো অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো, বিশেষ করে আমাদের আত্মপরিচয়, আইডেন্টিটি নিয়ে। আমরা পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছি, তার মানেই পাকিস্তান করার জন্য আমরা যা যা করেছিলাম, যেমন পাকিস্তানি স্রষ্টাদের নামে আমরা হল করেছিলাম, জিন্না হল, ইকবাল হল, জিন্না অ্যাভিনিউ, সেগুলো যে আমরা ভেঙে দিয়েছি, এটাতে যে আমাদের পূর্বপুরুষদের প্রতি যে চপেটাঘাত করা হয়েছে তাদের গালে, তার আমি প্রতিকার চাই এবং সে ব্যাপারে আমি বিশদ আলোচনা করব। আপনারা আমার অনুষ্ঠান দেখবেন এবং আপনি দেখেন বলেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি।